আমরা ইতিহাস থেকে বারবার বলেছি কিভাবে দিল্লির সহায়তায় আওয়ামী গুন্ডা বাহিনী এই কাজগুলো, এই অরাজকতার রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এই নির্বাচন ঠিকঠাক মতো না হোক, বাংলাদেশ একটা স্টেবল অবস্থায় না যাক, সেটা আওয়ামী লীগ এবং ভারতের চাইতে এত বেশি সম্ভবত আর কেউ চায় না। বাংলাদেশের প্রত্যেকটা চা দোকানদার হাদি হয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা শরীফ ওসমান হাদি হয়ে যাবে, বাংলাদেশের প্রত্যেকটা পথিক, ফেরিওয়ালা, ট্রাকাই, শ্রমজীবী মানুষ ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের ছাত্র জনতা, সিপাহী, জওয়ান, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যারা ভালোবাসে তারা প্রত্যেকে এক একজন শরীফ ওসমান হাদি হয়ে এই লাল সবুজের পতাকার পাহারাদার হয়ে যাবে। অথবা ওই যে বাবুল কাস্তির মতো দেখবেন ওইরকম লুঙ্গি পরা কৃষকরা প্রতিটা পাড়ায়, মহল্লায়, খেতে, জেলে পানিতে বসে বসে এক একটা শরীফ ওসমান হাদি হয়ে যাবে। তারা সবাই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। কেউ এই লড়াই, এই আজাদির যে উন্মাদনা, এই আজাদির যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেখান থেকে আপনারা এই প্রজন্মকে নিবৃত করতে পারবেন না। নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে পারলো না, তার আগেই একজন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী তাকে এই খোদ রাজধানী ঢাকা শহরে এভাবে গুলি করা। একটা সোর্স জানিয়েছে যে আমার নিজের কথা বলেছে ওসমান হাদি এবং হাসনাত তিনজনকে অ্যাসাসিনেট করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে। ফজরের নামাজের পর থেকে বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ান। খুবই মর্মান্তিক ঘটনা, এবং সোফার আমরা যা জানতে পেরেছি, পত্রপত্রিকায় দেখলাম তার গুলি বাম কানের নিচে বিদ্ধ হয়েছে। এটা খুবই ডেঞ্জারাস জায়গা, এবং চিকিৎসকরাও বলছেন তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে আমরা হাদির জন্য প্রার্থনা করি, আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি হাদি ফিরে আসবে। পৃথিবীতে আসলে কোনো ফোর্স, কোনো ব্যক্তি, কোনো সংস্থা, বাহিনী আসলে কাউকে নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন। আজকে জুমার পরে শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সে গণসংযোগ করছিল বিজয়নগর কালভার্ট রোডের এই এলাকাতে। তখন তাকে চলমান অবস্থায় মোটরসাইকেল থেকে গুলি করে, এবং আমাদের ধারণা ছিল যে একটা গুলি করেছে, যেটা কানের এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বের হয়েছে, অথবা আরেকজন বললো যে মস্তিষ্কের ভিতরে নাকি গুলিটা রয়ে গেছে। তো টেকনিক্যাল জায়গায় আমি যাব না। আমাদের মূল বিষয় হচ্ছে যে এই রকম একটা আশঙ্কার খবর আমরা আরও মাস দুই আগে পেয়েছিলাম। পার্টিকুলারলি আমাদেরকে একটা সোর্স জানিয়েছে যে আমার নিজের কথা বলেছে ওসমান হাদি এবং হাসনাত তিনজনকে অ্যাসাসিনেট করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে। এবং ওইটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা যে কয়েক মাস আগে এস আলম এবং শেখ হাসিনার সাথে যে মিটিং হয় 4000 কোটি টাকা এবং অরাজকতা তৈরি করবার যে ঘটনা ঘটে, তার ইমিডিয়েট পরেই হচ্ছে একটা হিট লিস্টের ব্যাপারে আলোচনা হয়, এবং সেখানে আমাদের তিনজনকে পার্টিকুলারলি বলা হয় আর কি যে তাদেরকে তারা হিট করবে। তো তখন আমরা, যেহেতু সোর্সটা খুব ক্রেডিবল এবং খুবই বিশ্বস্ত মনে হয়েছে, আমরা তখন এক দুজন খুব গুরুত্বপূর্ণ পত্রিকার সাংবাদিক এবং সম্পাদকদের সাথে বসেছি, কথা বলেছি, তাদেরকে জানিয়েছি। আমরা তিনজনই ছিলাম ওই মিটিংগুলোতে, এবং তাদেরকে কনসার্নগুলো বলেছি। তো আজকে যেটা হয়েছে যে গত রবিবারে আমার প্রোগ্রামে অ্যাটাক করেছে বরিশালে বাবুগঞ্জে। আজকে ওসমান হাদি আক্রান্ত হয়েছে এবং খুব ব্রুটালি আক্রান্ত হয়েছে। হাসনাত তো দফায় দফায় অনেকবার আক্রান্ত হয়েছে, আক্রমণের শিকার হয়েছে। তো সেই বাস্তবতায় সবাই আমাদের নিরাপত্তা নিয়ে যেমন চিন্তিত, প্রচুর মেসেজ আমরা পাচ্ছি। আমরা সবাইকে, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, শুকরিয়া, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নিরাপত্তা এমন একটা জিনিস যে পৃথিবীতে আসলে কোনো ফোর্স, কোনো ব্যক্তি, কোনো সংস্থা, বাহিনী আসলে কাউকে নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন, এবং উনি নিরাপত্তা দেন এবং নিরাপত্তা কেড়ে নেন। তো সেই জায়গাতে আল্লাহ তাআলার কাছে উপরে ভরসা করা, ওনার কাছে দোয়া চাওয়া ছাড়া ইনফ্যাক্ট আমাদের খুব বেশি কিছু করবার নাই। আর বাকিটা হচ্ছে যে এই সন্ত্রাসীরা আসলে কি করতে চাচ্ছে, কারা কারা হতে পারে এখানে। প্রথমত হচ্ছে যে আমি যাদেরকে সাসপেক্ট করি, সেই সাসপেক্টের জায়গায় প্রথম হচ্ছে যে এস আলমের টাকায়
হাসিনার সাথে দিল্লিতে যে মিটিং হয়েছে, দিল্লির যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলি, আজাদির জন্য কথা বলি, সেই অংশটা। এবং আমাদেরকে তো হাজার হাজার মেসেজ ফোন দিয়ে কন্টিনিউয়াসলি এই হুমকি ধামকি, এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার আওয়ামী লীগের বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তি এগুলো পাবলিক করে দেয়। সেখান থেকে আমরা শত শত হাজার হাজার ফোন মেসেজ আসে, গালাগালি, হুমকি, মেরে ফেলবে, এটা সেটা, এগুলো তো আমরা কন্টিনিউয়াসলি পাই। তো এই ঘটনাটা ঘটার পরে এখন মনে হচ্ছে যে পরিকল্পনা এবং আশঙ্কার কথা আমরা অ্যাজ এ হোলসেল সবসময় আলোচনা করেছি, কথা বলেছি, টকশোতে, মিডিয়াতে কথা বলেছি, এবং গত 2-3 মাস আগের যে খবর এবং পত্রিকার একাধিক সম্পাদকের সাথে যে আমরা বসছি, সেগুলোর ঘটনার সাথে অনেক কিছু এখন যেন কেমন একদম মানে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আর কি। আমরা যারা আওয়ামী লীগ এবং দিল্লির আধিপত্যবাদ সম্পর্কে জানি, তাদের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো খুবই স্বাভাবিক। তারা এই ধরনের ঘটনা হাজারবার ঘটিয়েছে বাংলাদেশে, এবং আমরা ইতিহাস থেকে বারবার বলেছি কিভাবে দিল্লির সহায়তায় আওয়ামী গুন্ডা বাহিনী এই কাজগুলো, এই অরাজকতার রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে গত 40-45 বছরে। এবং তাদের এমন একটা মানুষ, তাদের নেতা নেত্রী হাসিনা, যে আসছেই হচ্ছে একটা জিঘাংসা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে খুনের রাজনীতি করবার জন্য। এবং 75-এর ঘটনায় যাদের মৃত্যুদণ্ড দিয়েছে, তার ভিতরে একজনকে তো জবাই করে হত্যা করেছে। কর্নেল হুদা, তার ছোট ভাই আমাকে নিজে ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা গলায় মানে জবাই করার চিহ্ন পেয়েছেন, যেটা সেলাই করা ছিল, যদিও তারা সেই সময়টাতে এগুলো নিয়ে কথা বলতে পারেন নাই। তো সেই বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে তো আমরা জানি। মতিউর রহমান রেন্টুর বই যারা পড়েছেন, আমার ফাঁসি চাই, তারা জানবেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক কলাম এবং বই পুস্তক নিয়ে যদি ঘাটাঘাটি করেন, আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ডিএনএর ভিতরে এই চরিত্র রয়ে গেছে। তো এই বোটা দাগে হচ্ছে, আমি প্রথম সাসপেক্ট করি হচ্ছে এই ফোর্সটাকে আর কি। দ্বিতীয় যাদেরকে আমরা সাসপেক্ট করি সেটা হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেট, যেখানে প্রশাসনের বিভিন্ন জায়গাতে, যেখানে আওয়ামী লীগের দোসর এবং দিল্লির গোলামরা চুপটি মেরে বসে আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে দেখবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না, জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, রাজাকার জঙ্গি মৌলবাদীদের উত্থান হচ্ছে, এই সবগুলো বিষয়কে দেখবেন বয়ান আকারে তারা হাজির করবার চেষ্টা করে। এবং এই ডিপ স্টেটের বিভিন্ন অংশ বিভিন্ন সময় আমাদেরকেও এই হুমকি ধামকির মধ্যে রাখে আর কি, যেটা আওয়ামী ফাঁসিবাদের আমলে আমরা দেখেছি। প্রশাসনের বিভিন্ন অংশ যারা পরিকল্পিতভাবে এই সরকারকে ব্যর্থ করা, অরাজকতা তৈরি করা, তথ্য পাচার করা, সিচুয়েশনকে অস্থিতিশীল করা, যে কোনো ঘটনাটাকে আন্দোলনের নামে, ন্যায্য আন্দোলনের নামে অস্থিরতা তৈরি করা। সচিবালয় সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের নামে যেগুলো করছে সেগুলো আর কি। তো সেখানে ডিপ স্টেটের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন থাকতে পারে এখানে, যে যারা অন্য একটা বড় ঘটনাকে ডাইভার্ট করবার জন্য এই রকম দেশের পক্ষের একটা জাতীয়তাবাদী নেতাকে হত্যা করার চেষ্টা করেছে। তৃতীয়ত ফোর্স হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তপনা যেটা আছে। আপনি এখানে অলিগার্ক আছে, এখানে শেয়ার বাজার লুণ্ঠনকারী আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, গুন্ডা বদমাইশ মাস্তান আছে, যে যারা এই সমাজটাকে মোটা দাগে, রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেয় না, দিতে চায় না। যাদের ব্যাপারে হাদিও বলেছে এর আগে যে সংসদে গেলে আমি তাদের সবার নাম প্রকাশ করব, যেহেতু ঢাকা 8 হচ্ছে ঢাকার কেন্দ্র, শহরের কেন্দ্রবিন্দু, 0 পয়েন্ট বলতে পারেন বাংলাদেশের। সেই 0 পয়েন্টে যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার লেনদেন, বাণিজ্য, তারপরে ফেরিওয়ালাদেরকে নিয়ে, হকারদেরকে নিয়ে, রাস্তার লোকদেরকে নিয়ে যে টোকাই চাঁদাবাজরা আছে, তাদের বিরুদ্ধে সে কথা বলেছে। তো এই শ্রেণীটাও কোনো না কোনোভাবে তাকে প্রতিদ্বন্দ্বী এবং ভবিষ্যতের জন্য হুমকি মনে করতে পারে। তো এই 3টা সম্ভাবনার জায়গা আমরা দেখতে পাই যে এই ঘটনার পিছনে কারা জড়িত থাকতে পারে। হতে পারে ধরেন আওয়ামী লীগেরই রাকিব নামক কোনো গুন্ডা, ধরেন কলকাতা দুবাই থাকে শাহাদাত নামক
কোনো গুন্ডা বাহিনী শীর্ষ সন্ত্রাসীদেরকে দিয়ে এই কাজটা করাইলো এবং এমন লোককে দিয়ে করাবে যে লোকটা হয়তো একটা রাজনৈতিক দলের কর্মী, তাকে দিয়ে করাইলো, আবার সেই কর্মীটা হয়তো ওসমান হাদির ক্যাম্পেইনে অনেক দিন থেকে তাকে ফলো করতেছে, অংশগ্রহণ করতেছে, গণসংযোগে লিফলেট বিলাচ্ছে তার হয়ে। অতএব সেই রকম একটা ঘোজামিল দেওয়া চক্র এমনও হইতে পারে যে একটা মাইনরিটি গোষ্ঠী এটার সাথে ইনভলভ করবে, যাকে দিয়ে গুলিটা করাবে, যে পরবর্তীতে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে পালিয়ে চলে যেতে পারবে। এরকম অনেকগুলো বাস্তবতা এখানে জড়িত থাকতে পারে। সেটা অফকোর্স গোয়েন্দা সংস্থার দায়িত্ব, এসবি, ডিবি যারা আছে তারা, ডিজিএফআই, এনএসআই, তারা কালেকটিভলি এগুলো দেখবে এবং তাদের দায়িত্ব এগুলোকে উন্মোচন করা। এবং এই আমরা দেখতে চাই না যে সীমান্ত হয়ে এরকম গারো পাহাড়ের কোনো মানুষ পালায়া ওই পারে চলে গেছে, পরে পোস্ট দিলো নিঝুম মজুমদার এবং হার্পিক মজুমদাররা যারা আছে তারা যে কয়টা উইকেট পড়ছে, কয়টা বাকি আছে এরকম। তো সেই বাস্তবতাগুলো আমরা বিবেচনার জন্য বলবো যে সরকার এগুলোকে কিভাবে এখন দেখবে, দেখা উচিত আর কি। তফসিল হয়ে গেছে গতকালকে, দেখবেন গতকালকে তফসিল হয়েছে। আবার গতকালকে বাংলাদেশের এই হাসিনার প্রেসিডেন্ট চুপ্পু রয়টার্সে একটা সাক্ষাৎকার দিয়েছে স্বতঃপ্রণোদিত হয়ে। তো সেখানে তিনি বলেছেন তার আফসোস, কষ্টের কথা, তিনি সম্মানজনকভাবে নির্বাচনের পরে চলে যাবে। এরকম একটা টাউট দুর্নীতিবাজ প্রেসিডেন্টকে নির্বাচনের পরে রাখবেই বাকে, তাকে তো গত আরও 1-1.5 বছর আগেই জুলাই আগস্টে লাথিমেরা বের করে দেওয়া দরকার ছিল। এবং এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে যারা দেয় নাই, যারা যে সকল রাজনৈতিক দল অথবা বুদ্ধিজীবীরা অথবা সুশীল সমাজ 72-এর মোড়কে চুপ্পুর মতো বাটপাট দিয়ে সামনে রেখে প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেগুলো ঠেকিয়ে দিয়ে রাজনৈতিক পাওয়ার ডিল করা, ক্ষমতার ডিল করে ফেলার যে চেষ্টা করা হয়েছে, তার আজকে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হয়েছে। আমরা আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যারা বোধ করছে যে বাংলাদেশে ওসমান হাদি অথবা আমাদের মতো 2-4-5 জন 10 জনকে মেরে আপনি জুলাইকে ভুলিয়ে দেবেন, জুলাইয়ের যে প্রেরণা চেতনা আছে সেটাকে আপনি রিপ্লেস করবেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ কথা বলা বন্ধ করে দেবে, জুলাইকে ভুলিয়ে দিবে, জুলাইয়ের সনদ বাস্তবায়ন হবে না, আগামী দিনে আওয়ামী জাতীয় পার্টির মতো এই ক্রিমিনাল গ্যাং, দিল্লির গোলামরা আবার রাজনীতিতে নির্বাচনে পুনর্বাসিত হবে, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আজকে শুধুমাত্র সারা বাংলাদেশের মুড দেখেন আপনারা, যে সারা বাংলাদেশের জুলাইয়ের ফোর্সকে আবার একত্রবদ্ধ করে ফেলেছে এই ঘটনা, এবং এটা বারবার ঘটবে। যতবারই আপনি জুলাইকে ছোট করবার চেষ্টা করবেন, হেয় করবার চেষ্টা করবেন, সকল রাজনৈতিক দল তাদের মধ্যকার দ্বিমত মতানৈক্য যেগুলো আছে সেগুলোকে বাইরে ফেলে দিয়ে তারা জুলাই প্রশ্নে, আগস্ট প্রশ্নে, গণ অভ্যুত্থান প্রশ্নে এক হয়ে যাবে, এবং সেইটা আমরা এখন বারবার দেখতে পাচ্ছি। আপনারা যদি মনে করে থাকেন এগুলো করে দিয়ে আমরা যারা জীবিত আছি আমরা কথা বলা বন্ধ করে দেব, প্রতিবাদ করা বন্ধ করে দেব, আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদির পক্ষে লড়াই করব না, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা ঘুমের থ্রেশহোল্ড পার করেই গত 5-6 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কথা বলেছি, রাজপথে ছিলাম। অতএব সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ হবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। আরও বহু হাদি বাংলাদেশে জন্মাবে এবং তারা আবার দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। অতএব সেই জায়গাতে কোনো কম্প্রোমাইজ হবে না নিঃসন্দেহে। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশে একজন হাদিকে হত্যা করে আপনারা তার ভয়েসকে নিবৃত করে দেবেন, আপনারা দেখবেন কালকে থেকে বাংলাদেশের প্রত্যেকটা চা দোকানদার হাদি হয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা শরীফ ওসমান হাদি হয়ে যাবে, বাংলাদেশের প্রত্যেকটা পথিক, ফেরিওয়ালা, ট্রাকাই, শ্রমজীবী মানুষ ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের ছাত্র জনতা, সিপাহী, জওয়ান, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যারা ভালোবাসে তারা প্রত্যেকে এক একজন শরীফ ওসমান হাদি হয়ে এই
লাল সবুজের পতাকার পাহারাদার হয়ে যাবে। অথবা ওই যে বাবুল কাস্তির মতো দেখবেন ওইরকম লুঙ্গি পরা কৃষকরা প্রতিটা পাড়ায় মহল্লায় খেতে জেলে পানিতে বসে বসে এক একটা শরীফ ওসমান হাদি হয়ে যাবে। তারা সবাই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। কেউ এই লড়াই, এই আজাদির যে উন্মাদনা, এই আজাদির যে স্বপ্ন আকাঙ্ক্ষা, সেখান থেকে আপনারা এই প্রজন্মকে নিবৃত করতে পারবেন না। আজকে থেকে দেখবেন পুরো বাংলাদেশটাই লাল সবুজের পতাকা মরা একটা শরীফ ওসমান হাদি হয়ে গেছে এবং এটাই হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ হওয়া এবং থাকার লড়াই। এবং বাংলাদেশ দুয়ের যে লড়াই চলছিল সেই লড়াইটা আরও দ্বিগুণ ত্রিগুণ গতিতে ফাগুনের হাওয়ার মতো করে আবার বাড়বে এবং সেটা আপনারা দেখবেন। আওয়ামী ফ্যাসিবাদ, দিল্লির আধিপত্যবাদ এখানে ফিরতে পারবে না। এটাই হচ্ছে শেষ কথা। ওসমান হাদির জন্য আমাদের দোয়া, প্রাণ ভরে আরশের মালিকের কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে ফিরায় নিয়ে আসে। আর এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের লড়াই, আজাদির সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ। নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে পারলো না, তার আগেই একজন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী তাকে এই খোদ রাজধানী ঢাকা শহরে এইভাবে গুলি করা হলো এবং রক্তাক্ত সে সারা দেশে সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়েছে। আপনারা এর মধ্যে জেনে গেছেন যে ইনকিলাব মঞ্চে বেশ আলোচিত মুখ টকশোতে যাচ্ছেন এবং 5 আগস্টের পরে তার অনেক রকম কথাবার্তায় তার পরিচিতি বেড়েছে, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক যাই থাকুক। সে একটা নির্বাচনের প্রার্থী হয়েছে, এই সরকার নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে, সুন্দর বিশ্বের নজিরবিহীন দৃষ্টান্তমূলক নির্বাচন হবে। সেই তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হলো এবং তাৎক্ষণিকভাবে যে ঘটনা জানা গেছে, আমরা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তার গুলিবিদ্ধ রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়েছে। সেটা দেখে যে কেউ শঙ্কাবোধ করছেন। সবশেষ খবর হলো ঢাকা মেডিকেলে তার ট্রিটমেন্ট চলছে এবং তার কানের পাশ দিয়ে গুলি গিয়ে সেটা কিছুটা ভেতর পর্যন্ত গিয়েছে এবং এখন পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশের সূত্র জানাচ্ছে তার যারা নির্বাচনী প্রচার করেন তাদের আমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ইন্টারভিউ দেখলাম এবং বিভিন্ন জায়গায় লাইভ চলছে, আপনারা দেখছেন যে আমরা দেখতে পাচ্ছি তারা জানাচ্ছেন যে জুমার নামাজের সময় এবং আগে ওসমান হাদি এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি তার অনুসারীদের নিয়ে বিভিন্ন মসজিদে তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। সেই প্রচার চালানোর শেষে বিজয়নগর এলাকায় সেখানেও মোটরসাইকেল করে তার সঙ্গে আরো লোকজন ছিল, আসার পথে হঠাৎ করে আততায়ীরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে এবং সেই একটি গুলি তার কানে লেগেছে। সেটা সবশেষ অবস্থান বুঝতে জানতে আরো সময় লাগবে। তার যেটুকু আমরা শুনেছি তার 4 ব্যাগ রক্ত লাগছে, 2 ব্যাগ দেওয়া হয়েছে, আরো হয়তো রক্তের প্রয়োজন হবে। কিন্তু এই ঘটনা বাংলাদেশে এই নির্বাচনের ট্রেন চলতে শুরু করার মুহূর্তে আমরা গতকাল কি বলছিলাম যে নির্বাচনের ঝুঁকি কি কি থাকতে পারে। আমি আর একটু খেয়াল করে আপনাদেরকে বলি যে আমরা জানতে চাই, বুঝতে চাই যে এইসব ঘটনা বিচ্ছিন্ন ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার তারা ওসমান হাদির যারা সমর্থক তারাও দেখলাম প্রশ্ন তুলছেন যে ইন্টারিয়াম গভর্নমেন্ট কেন প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না, 24 ঘন্টার মধ্যে নিরাপত্তা দিতে পারছে না। তার জলজন্ত প্রমাণ ওসমান হাদি এবং এই হয়তো তাৎক্ষণিকভাবে ওসমান হাদির সমর্থকদের তাদের ইমোশন রিয়াকশন একটু করা, তারা কোন দিকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পেরেছি। তারা বলছেন যে এক আওয়ামী লীগকে তাড়িয়েছি, আর যদি কেউ আওয়ামী লীগ হইতে চায় তার মানে তারা কাকে আওয়ামী লীগ হইতে চায় বলছেন, তাদের কোনো প্রতিদ্বন্দ্বীকে বলছেন কিনা। এই মতিঝিল এলাকায় যেখানে ওসমান হাদি ইলেকশন করছেন সেখানে বিএনপির ডাকসাইটের প্রার্থী, আমি এর আগেও বিভিন্ন আলোচনায় বলেছি, মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তবে তাৎক্ষণিকভাবে যে কোনো মানুষেরই সেন্সে কাজ করবে ওসমান হাদির এই ঘটনায় মির্জা আব্বাস কখনোই চাবেন না তার উপরে কোনো ধরনের দায়িত্ব। ওখানে যে কোনো ঘটনা ঘটলেই সেটা মির্জা আব্বাসকে ইঙ্গিত করতে পারে, তার পক্ষ বিপক্ষ বিভিন্ন ষড়যন্ত্র নির্বাচনের সময় হবে। ফলে এই দায়িত্ব তিনি নেওয়ার জন্য কখনোই তিনি বা তার কোনো লোকজন এই ধরনের কর্মকাণ্ডের দিকে যাবেন না। কিন্তু এই এলাকাটা, মতিঝিল এলাকাটা এমন একটা এলাকা, আমরা কথা প্রসঙ্গে বিভিন্ন সময় বলি যে অন্য জায়গায় যে চাঁদা 10 লাখ, মতিঝিলে গেলে সেই চাঁদা হয়ে যায় 10 কোটি। এবং ওসমান হাদি সাম্প্রতিক সময় তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে বেশ কয়েকদিন আগে থেকে। সাদামাটা স্টাইলেই সে নির্বাচনী প্রচারণা করতো, অল্প কিছু লোকজন নিয়ে ভ্যানে চড়ে নানানভাবে নির্বাচনী প্রচারণা করতো। ফলে এই ঘটনা প্রথম না, তফসিল ঘোষণার পরে এটা প্রথম হলো, কিন্তু এর আগেও তো বিএনপি সমর্থিত প্রার্থী চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন, সেখানে একজন মারাও গেছে। ফলে ঘটনা আশঙ্কা আমরা সমালোচনা করেছি, আমাদের টকশোতে এসে আলোচকরা সমালোচনা করেছেন যে
গণ অধিকার পরিষদের রাশেদ খান যে বলেছিলেন যে এই নির্বাচনে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করতে পারে আওয়ামী লীগ, তাহলে রাশেদ খানের কাছে সেই তথ্য থেকে এসছে। রাশেদ খান এরকম তথ্য আজকে থেকে আর 3 দিন আগে তিনি এই তথ্য দিয়েছেন, সেই তথ্য তার কাছে কোন বেসিসে, এইটা তো একটু জানা দরকার, সবাই জানা বোঝার দরকার। এবং যদি রাশেদ খান বলেছেন যখন তার 3 দিনের মাথায় এই ঘটনা, তিনি আওয়ামী লীগের কথা বলেছেন, কিন্তু এই রকম যদি হয়ে থাকে তাহলে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা। এবং এই বিজয়নগর যে এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন সেখানে গণ অধিকার পরিষদের অফিস আছে। গণ অধিকার পরিষদ তারা এই ওসমান হাদিরা যে ধারায় রাজনীতি করেন তারাও সেই ধারায় রাজনীতি করেন। তাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে নিশ্চয়ই হাদির যারা সমর্থক অথবা সরকার তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে আসলে এটার সঙ্গে কারা ইনভলভ হতে পারে। হঠাৎ করেই নিশ্চয়ই আমরাও কেউ প্রিডিকশন করতে পারবো না যে ওসমান হাদি তার রাজনৈতিক অবস্থানের দিক থেকে, তার বক্তব্যের দিক থেকে তিনি সাম্প্রতিক সময় মানে গত 1 বছর ধরে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি অনেকটা যদি বলা যায় যে তিনি তার সবচেয়ে বড় কথা যেটা কানে লেগেছিল, তিনি বলেছিলেন যে কোড আনকোড 24 তো হয়েছেই 71-এর চেতনাকে ঢাকার জন্য। তো তার মানে 71-এর চেতনা তিনি কিছুটা হয়তো গাফিলতি, তার কাছে তার জায়গায় কোনো গাফিলতি ঘটনা হচ্ছে সেই জায়গায় তার অবস্থানটা সে পরিষ্কার করেছিল। বিভিন্ন টক শোতে তাকে দেখা যেত যে মুক্তিযুদ্ধের পক্ষে অংশে কেউ যদি তর্ক করতেন তার বিপক্ষে ওসমান হাদির অবস্থান দেখানোর জন্য তাকে অনুষ্ঠানে আনা হতো। ফলে কোন দিক থেকে ওসমান হাদির টার্গেটেড এইটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত বের করবে। এবং এই ফিল্ডে যারা ছিল ওসমান হাদির সমর্থকরা বলছেন যারা করেছে এগুলি এবং যারা করিয়েছে এই দুই পক্ষের কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, দেশের মানুষ অবশ্যই জানতে চায়। এবং এই যে নির্বাচনী ট্রেন চলতে শুরু করার এই সময় এই রাজপথে একজন প্রার্থীর রক্ত ঝরল, তিনি যেই মাপের প্রার্থী হন না কেন, তার দল বা রাজনৈতিক পরিচয় এই জাস্ট শুরু, তো মাত্র পথ চলা শুরু, কিন্তু এই ধরনের ঘটনায় নিশ্চয়ই অনেক খারাপ কিছুর ইন্ডিকেট করে। 50 জনকে হত্যা করা হবে, জি ভাই, এই কথাটা আমার না, এই কথাটা বলেছেন গত 8 তারিখে আপনার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান তিনি বলেছেন নির্বাচন বানচালে 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এবং এটা তিনি জনসমক্ষে বলেছেন। এবং এই কথাটা তিনি তার একটি কর্মী সমাবেশ বা মিটিং এ মধ্যে এই কথাটা বলেছিলেন। কিন্তু এই কথাটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য হয়নি, দু একটা টক শোতে হয়তো আলোচনা হয়েছে, কিন্তু কোনো কন্টেন্ট দেখা যায়নি, বা এই কথাটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল অবশ্য, কিন্তু এই কথাটা নিয়ে কোনো বিশ্লেষণ হয়নি যে উনি কেন বললেন যে 50 জন টার্গেট কিলিং। আবার উনি এটাও বললেন যে নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগ এই 50 জন প্রার্থীকে কিলিং করবে। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগে 50 জন প্রার্থীকে কিলিং কেন করবে? আওয়ামী লীগ কি কোথাও কি কন্টেস্ট করতেছেন যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন কমিশনার ইলেকশন ডিক্লেয়ার দিয়েছে, ইলেকশন হবে ফেব্রুয়ারি 12 তারিখে। সুতরাং এইখানে তো আওয়ামী লীগের জায়গা নেই, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, ব্যালট পেপার থেকে নৌকা প্রতীক তুলে নিয়েছেন, সব কিছুই করেছেন। তাহলে আবার আওয়ামী লীগের নামটা আসে কেন? আর এই 50 জনকে হত্যা করা হবে, এটা রাশেদ খান কোথার থেকে কোন গোয়েন্দা তথ্য পেয়েছেন? কারণ তিনি বলেছেন তিনি তথ্য পেয়েছেন। তো রাশেদ খান বা নুরুল হক নুরু এদেরকে কি সেই মোসাদের গোয়েন্দা সংস্থায় কি এই তথ্য দিয়েছেন, নাকি মোসাদকে দিয়ে ওনারাই এই কিলিং করাবেন? তা 50 জনের কথা যেহেতু বলেছেন, সুতরাং 50 জনের মধ্যে আমি ব্যাপারটা এইভাবে নিতাম, যদি তিনি বলতেন যে আমাকে সহ 50 জনকে কিলিং করা হবে, তাহলে আমি বুঝতাম যে না, তার নামটাও মনে হয় 50 জনের হিট লিস্টে আছে। কি তিনি বলেছেন 50 জন, তাহলে কোন 50 জন, কারা করবে? আপনি এমনি বলে দিলে হবে না যে আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ নাই বাংলাদেশে। আওয়ামী লীগের এই মুহূর্তে আপনাদের কথা মতো বা আমরা যা দেখছি তাতে আওয়ামী লীগের সক্ষমতা নাই 50 জনকে হত্যা করবে। যেই দিন থেকে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, গত 2 মাস যাবত যখন এই বিএনপি, জামাত, এনসিপি এরা যখন প্রার্থী তালিকা ঘোষণা করছিলেন, সেই থেকে আজ পর্যন্ত 210 জন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন। এগুলো কোনোটাই আওয়ামী লীগ করে নাই, হয় জামাত বিএনপি কে করেছে, বিএনপি জামাতকে করেছে।
এই যে গত 2 দিন আগে আপনারা জানেন যে ফুয়াদকে যে দৌড়ানিটা দিয়েছে, এটাকে আওয়ামী লীগ দিয়েছে, এটা তো বিএনপি দিয়েছে। ফুয়াদ চিল্লাইয়া বলতেছে যে বিএনপি করেছে, বিএনপির 10 লাখ ভোট কমে গেছে এক ফুয়াদরে দৌড়ানি দেওয়ার কারণে। সুতরাং এই টার্গেট কিলিং মিশন, টার্গেট কিলিং করতে পারে বাংলাদেশের সক্ষমতা আছে একমাত্র জামাতে ইসলামের, কারণ তাদের কাছে স্নাইপার আছে, তাদের কাছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তাদের সাথেই যোগাযোগ আছে। তার কিসের? রাশেদ খান এবং আপনার এই যে নুরুল হক নুরু, তাদের সাথে মোসাদের যোগাযোগ আছে। পৃথিবীর বিখ্যাত যে স্নাইপার বলা হয়, পৃথিবীর যদি সবচেয়ে দুর্ধর্ষ স্নাইপার বলা হয়, তাহলে সেটা আছে একমাত্র মোসাদের কাছে, আর দ্বিতীয়ত আমাদের এশিয়ার ভিতরে আছে পাকিস্তানের কাছে। যেটা আপনার গত জুলাই আগস্টে এই পাকিস্তানি সেনাবাহিনী, আইএস এর লোকজন, টার্কির লোকজন মিলেই স্নাইপার দিয়ে শত শত ছেলে পেলেকে হত্যা করেছিল, শিশুদেরকে হত্যা করেছিল। সেই কথা আপনারাও ভুলেননি, আমরাও ভুলিনি। সুতরাং এই মুহূর্তে সে যখন বলে যে নির্বাচনী সহিংসতায় 50 জন প্রার্থী নিহত হবে, তার মানে তার কাছে স্পেসিফিক্যালি সে জানে যে কে কে কোন কোন আসনে হত্যাকাণ্ড ঘটবে। পুলিশ প্রশাসন কোথায়, গোয়েন্দা বিভাগ কোথায়? তারা তো এই মুহূর্তে রাশেদ খানকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তুমি এই তথ্য কোথায় পাইলা। জাতির সামনে প্রকাশ করা উচিত যে কোন 50 জন প্রার্থী কারা এই টার্গেট কিলিং এর শিকার হবে। কারণ সে যেহেতু বলেছে তার কাছে তথ্য আছে, তাহলে সে পুরোপুরি জানে। সে যদি পুরোপুরি না জানে, সে জনসমক্ষে পাবলিকলি এটা তো বলতে পারে না কেউ যে 50 জন। এখন আমরা যেমন বলতেছি, বারবার বলতেছি নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। আমাদের কাছে কিন্তু কোনো গোয়েন্দা তথ্য নেই, আমরা প্রেডিকশন করছি যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন, আবার হয়তো চেঞ্জ হবে, কিন্তু হত্যাকাণ্ড, হত্যা করা হবে যখন স্পেসিফিকই বলা হয়, তার মানে হচ্ছে যে এই হত্যা কে করবে, কারা করবে, কখন করবে, কাকে করবে, এই জিনিসগুলো জানতে হবে। ডাক্তার ইউনূস মহোদয়, আসিফ নজরুল সাহেব, আপনাদের উচিত এই মুহূর্তে রাশেদ খানকে আপনাদের জিম্মায় নেওয়া। আমি প্রশাসনকে বলবো, পুলিশ, বিডিআর, আর্মিকে বলবো, রাশেদ খানকে এই মুহূর্তে জিম্মায় নিন। তার কাছ থেকে জানুন যে কোন 50 জনকে হত্যা করবে এবং কারা হত্যা করবে। এবং এই হত্যাকাণ্ডের পেছনে, কারণ এটাও জামাতের একটা খেলা, এবি পার্টি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আর যেটাই বলেন সবগুলোই জামাতের এ টিম, বি টিম, সি টিম। সুতরাং ওরা নিজেরাই করতেছে এটা। এখন আমার তো মনে হয় যে রাশেদ খান, জামাত, এরা এক হইয়া এরাই এই হত্যাকাণ্ড ঘটাবে। কারণ মোসাদ কাদের সাথে যোগাযোগ করছে? মোসাদ যোগাযোগ করছে রাশেদ খান আর নুরুর সাথে। পাকিস্তানের আইএসআই কাদের সাথে যোগাযোগ আছে? পাকিস্তানের টার্কি, জামাতের সাথে। তাইলে এখন এই টার্গেট কিলিংটা করতে পারে কারা? জনসাধারণ, বাংলাদেশের জনসাধারণ, আপনারাই চিন্তা করুন কারা। সুতরাং আমি বলবো, যেহেতু এই মুহূর্তে এরা টার্গেট কিলিং এর কথা বলছে, প্রশাসন এটা বের করতে হবে। পাবলিকরা বলবো, কোনো মিছিল মিটিং এ যাওয়ার দরকার নেই। আপনারা কে কোন দল সমর্থন করে তা আমার জানার বিষয় না, সেটা আপনাদের বিষয়। কোনো মিছিল মিটিং এ যায়েন না, কারণ সে টার্গেট কিলিং এ তো আপনিও পড়তে পারেন। কারণ একজন মারতে গিয়ে 3 জন মারলে আপনারাও মরবেন। সুতরাং এই রাশেদ খানকে আগে ধরেন, তার কাছ থেকে বের করেন যে কারা কে মারবে, কারা মারবে। ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। আমরা জানি তিনি ঢাকা 8 নির্বাচনী এলাকায় স্বতন্ত্র নির্বাচন করছেন এবং এক ধরনের অভিনব প্রচারণা আমি প্রায় দেখি তিনি ফেসবুকে আপলোড করেন, কোনো পোস্টারিং করছেন না। তিনি নিজে যান, ফজরের নামাজের পর থেকে বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ান। খুবই মর্মান্তিক ঘটনা এবং সোফার আমরা যা জানতে পেরেছি, পত্রপত্রিকায় দেখলাম তার গুলি বাম কানের নিচে বিদ্ধ হয়েছে। এটা খুবই ডেঞ্জারাস জায়গা এবং চিকিৎসকরাও বলছেন তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে আমরা হাদির জন্য প্রার্থনা করি, আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি হাদি ফিরে আসবেন এবং খুব খারাপ কিছু হবে না। ফিরে এসে তিনি আবার এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি যে নতুন ধরনের রাজনীতি দেখাতে চাইছেন, সে রাজনীতির সাথে বিশেষ করে প্রচারণার নতুন ধরন শুধু না, তার রাজনীতির যে ধরন আছে তার সাথে আমাদের অনেকের দ্বিমত থাকতে পারে। আমার নিজেরও দ্বিমত আছে, তার প্রকাশভঙ্গির সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, আমারও আছে। কিন্তু এই রকম বিভৎস কোনো ঘটনা বাংলাদেশে ঘটা আমরা কোনোভাবে নিতে পারি না। হাদি ফিরে আসুন, আমরা প্রার্থনা করি যার যার জায়গা থেকে, এবং তিনি আবার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করুন স্বতঃস্ফূর্তভাবে, আরো বেশি শক্তি নিয়ে আমরা সেটা চাই। কিন্তু একটা বিপদের কথা একটু বলে রাখা দরকার। আমাদের দেশে যা হয় আর কি, এই ধরনের একটা ঘটনা ঘটার পর, এমনকি উনি ঠিকঠাকভাবে ফিরে আসলেও এই কাজটা কে করেছে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হবে, হওয়া উচিত। এটা ভয়ঙ্কর একটা ঘটনা।
কিন্তু আমরা এমন কিছু যাতে না করি আমাদের দেশে এই মুহূর্তে ক্রিয়াশীল যেসব রাজনৈতিক দল এবং শক্তি আছে, স্টেক হোল্ডার্স আছে, তাদের মধ্যে কোনো ভয়ঙ্কর সংকট তৈরি হয়। এই সংকটটা তৈরির চেষ্টাও বিভিন্ন জায়গা থেকে হবে। মানে ওসমান হাদির ওপরে এই হামলা আসলে কোন দিক থেকে হতে পারে? আমরা যদি ওসমান হাদির বক্তব্য কর্মকাণ্ড দেখার চেষ্টা করি, তিনি এই গণ অভ্যুত্থানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ এবং ভারত বিরোধী অত্যন্ত কঠোর ভাষায় তার বক্তব্য আছে। সুতরাং উনি কাদের টার্গেটে পরিণত হতে পারেন আমরা বুঝতে পারি। এবং বলা বাহুল্য, এই নির্বাচন ঠিকঠাক মতো না হোক, বাংলাদেশ একটা স্টেবল অবস্থায় না যাক, সেটা আওয়ামী লীগ এবং ভারতের চাইতে এত বেশি সম্ভবত আর কেউ চায় না। সুতরাং আমরা প্রাথমিকভাবে এই ধরনের একটা ধারণা করা ভুল হবে না। কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ যাদের সাথে তিনি নির্বাচন করছেন, তারা কেউ এটার সাথে দায়ী, সেই জিনিসটা আসলে তদন্ত বা যে কোনো কিছু করার আগে হুট করে বলে ফেলা আমাদের উচিত হবে না, কারণ এটা আমাদের অন্তর্কলহ, অন্তর্কন্দল বাড়িয়ে দিতে পারে। সাধারণ কাণ্ডজ্ঞান বলে, কমন সেন্স বলে যে রাজনৈতিক প্রতিপক্ষরা এই ধরনের কোনো কাজ করার কথা না। কারণ যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, একটা নির্বাচন হওয়ার জন্য যেভাবে সবাই মুখিয়ে আছে, সবাই নিজেদের মধ্যে অন্তত এই পর্যায়ের সংঘাত, কখনো কখনো তাদের মধ্যে ঝগড়াঝাটি, কখনো বাড়াবাড়ি, কখনো মারামারিও হতে পারে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু এই পর্যায়ে যাওয়ার কথা না। সুতরাং আমাদের মধ্যে যাতে সলিডারিটি আসে এই ঘটনাটা দিয়ে, আমরা যেন বুঝতে পারি আমাদের কত বড় শত্রুরা অপেক্ষা করছে বাংলাদেশকে আনস্টেবল করে রাখার জন্য, আরো আনস্টেবল করে ফেলার জন্য। ফলে সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা জরুরি, আমরা নিজেদের মধ্যে যেন কোন্দলে জড়িয়ে না পড়ি। আবারও বলছি, আগেও বলেছি, তার রাজনীতি, তার প্রকাশভঙ্গি, এগুলোর সাথে আমাদের দ্বিমত থাকতে পারে। ব্যক্তিগত জীবনে তিনি অসাধারণ মানুষ, অসাধারণ বিনয়ী মানুষ। তার সাথে আমি একাধিকবার টক শোতে পার্টিসিপেট করেছি, আমি দেখেছি অত্যন্ত বিনয়ী একজন মানুষ। হাদিকে আমরা যেভাবে বক্তব্য দিতে দেখি, কথা বলতে দেখি, তার সাথে তার ব্যক্তিগত পর্যায়ের ইন্টারাকশন দেখলে অনেকেই মেলাতে পারবেন না। এটা তার রাজনৈতিক কৌশল, এটা তার রাজনীতি। প্রায় বলি যে আমরা গণতন্ত্রের কথা যখন বলি, আমরা গণতন্ত্র মানে হচ্ছে আমি আমার দ্বিমতের জায়গা, দ্বিমতের যে ক্ষেত্রগুলো আছে, দ্বিমতের যে রাজনীতি আছে, সেটার ক্রিটিসিজম আমি করব। আমি জামায়াত শিবিরের রাজনীতির ক্রিটিসিজম করি, আমি ডাকসু নির্বাচনের আগে শিবিরকে ভোট না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি, এই অধিকার আমার আছে। কিন্তু তারা যখন জিতেছে আমি তাদেরকে অভিনন্দনও জানিয়েছি। ঠিক একইভাবে ওসমান হাদির যে রাজনীতি, এক ধরনের ডানপন্থী পপুলিস্ট রাজনীতি, আমরা এভাবে যদি এটাকে ডিফাইন করি, এটা একটা গ্লোবাল ট্রেন্ড। হাদি আসলে সেটারই একটা প্রোডাক্ট বলে আমি মনে করি। এই থিওরিটিক্যাল আলোচনা আরেকদিন করব। তার সাথে আমাদের দ্বিমতের পরও তার অধিকার, তার রাজনীতি, সেটা রাজনীতি করার অধিকার, সেই জিনিসগুলোর খুবই পক্ষে থাকবো। সবচেয়ে জরুরি কথা, আমরা নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে না পড়ি। বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না, নির্বাচনকে ধ্বংস করে দেব, বানচাল করে দেব, এই চেষ্টা চলছে, চলবে আরো। আমি যদিও মনে করি নির্বাচন হবে, আমি এরপরও মনে করি, কিন্তু এই ধরনের ঘটনা আরো ঘটার প্রবাবিলিটি আছে। আমাদের নিজেদের মধ্যে যাতে আমরা বিবাদে না জড়িয়ে পড়ি, শুরুতেই বলেছি কারা আসলে এটা করতে পারে, তাদের ব্যাপারে যেন আমরা আরো বেশি সতর্ক থাকি। আবারও কয়েকবার বলা হলো, আমাদের গভীর থেকে, অন্তরের গভীর থেকে আমি চাইছি, প্রার্থনা করছি, হাদি ফিরে আসুন, শক্তিশালীভাবে ফিরে আসুন, সুস্থভাবে ফিরে আসুন। আবার তার স্টাইলের প্রচারণা, এটা একটা অসাধারণ নজির। একটা মানুষ পোস্টার ছাপাচ্ছেন না, বিরাট সকল শোডাউন করছেন না, হেঁটে 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 নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন। এটার এই রকম প্রচারণায় আমরা ভবিষ্যতে চাই, যেখানে কোটি কোটি টাকা ছাড়াও একজন মানুষ নির্বাচিত হতে পারেন। আমরা হাদিকে আবার সেই রকম ভূমিকায় দেখতে চাই। তিনি একটা নতুন ট্রেন্ড তৈরি করছেন, সেই ট্রেন্ড শেষ না করে তিনি চলে যাবেন, এটা হতেই পারে না। আমরা আমাদের সামষ্টিক প্রার্থনা